প্রিয় খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। আমি আজকে মুরগির বিষয়ে কিছু আলাপ করতে চাই। ইতোমধ্যেই আমি পশুপালনের উপর অর্থাৎ গবাদি পশু পালনের উপরে প্রায় 50-60টিরও বেশি ভিডিও আপলোড দিয়েছি। আমি মনে করি এই মুহূর্তে আমাদের দেশে কিছু যে সমস্যা চলছে তার মধ্যে নতুন সমস্যা হলো মুরগির খামারিদের একটা অস্বস্তিকর অবস্থা। বাংলাদেশের সর্বত্রই এখন অনেকগুলো বড় বড় সমস্যার মধ্যে অন্যতম প্রধান সমস্যা, একদিকে মুরগির বাচ্চা যারা উৎপাদন করছে তারা মুরগির বাচ্চার দাম পাচ্ছে না, যারা ডিম উৎপাদন করছে তাদের ডিমের উপযুক্ত মূল্য পাচ্ছে না। অন্যদিকে বাজারে গেলে আবার এই সকল পণ্য ক্রয় করতে গেলে যারা সাধারণ ক্রেতা তাদের অধিক মূল্যে ক্রয় করা লাগছে। যদি আমি একটি উদাহরণ দেই, গতকাল কারণ বাজারে খুচরো মূল্যে ডিম বিক্রয় হয়েছে 7 টাকা প্রতি পিস, ব্রয়লার বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকা কেজি। ব্রয়লার মুরগিও 115 থেকে 110-15 টাকা কেজি। অথচ উৎপাদন পর্যায়ে খামারি ভাইরা যারা মাথার ঘাম পায়ে ফেলে লক্ষ লক্ষ টাকা লগ্নি করে এই ব্রয়লার উৎপাদন করছে তারা বিক্রি করতেছে 70-80-85 টাকা, তাও অনেক ক্ষেত্রে পাচ্ছে না। একদিকে খাদ্যের মূল্য বেশি, ওদিকে বাজার মূল্য নাই। আবার যারা ডিম উৎপাদন করছে তাদের ডিমের মূল্য তাদের খামারি পর্যায়ে কোথাও 4 টাকা 60 পয়সা থেকে শুরু করে 5 টাকা 20 পয়সা, 5 টাকা 80 পয়সা, 5 টাকা 60 পয়সা প্রতি পিসের দাম। অথচ এটা ঢাকা শহরে যখন বিভিন্ন দোকানে উঠছে তখন কেউ 8 টাকা, কেউ 7.5 টাকা, কেউ 7 টাকার নিচে কেউ আর বিক্রি করছে না। এই হলো আমাদের দেশের সার্বিক খামারিদের সাথে যারা উৎপাদন পর্যায়ে আছেন তাদের সাথে ভোক্তা এবং মাঝখানে যারা বিক্রেতা, যারা পাইকারি বা ফড়িয়া ব্যবসা করে তাদের লাভ লোকসানের হিসাব। আমি ওই বিষয়ে যাচ্ছি না। আমার মূল আজকে বিষয় হলো এত কিছুর মধ্যেও আমাদের মুরগি পালনকারী ভাইরা আদৌ শান্তিতে নাই। বাংলাদেশে অনেকগুলি পোলট্রি বাস্কেট আছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলা একটা বড় পোলট্রি বাস্কেট। এটাকে বাস্কেট বলা হচ্ছে এজন্যই যে স্বরূপকাঠি উপজেলা, যেটাকে পরবর্তীতে নেসারাবাদ নাম করা হয়েছে, এই পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার 11টা ইউনিয়ন আছে। এই প্রত্যেকটা ইউনিয়নের প্রায় প্রতি বাড়িতেই লেয়ার মুরগির খামার আছে। সেখানে সাধারণত ব্রয়লার মুরগি পালন করা দেখা যায় না। প্রায় 95%-98% খামারি ওখানে সবাই লেয়ার মুরগি পালন করে, অর্থাৎ বাণিজ্যিক লেয়ার ডিম পাড়া মুরগি। ইদানিং মুরগিতে কিছু রোগ ব্যাধি হচ্ছে এবং এই রোগ ব্যাধির কারণে খামারিরা দিশেহারা, যারা চিকিৎসা সেবা দেন তারা দিশেহারা, যারা ডিলার তারা দিশেহারা, আর যারা ওষুধ কোম্পানি ওষুধের ব্যবসা করছেন তারাও দিশেহারা। ওষুধ কেন কাজ করে না, ডিলারের এতদিনকার বুদ্ধি কেন এখন আর কাজে আসছে না, যারা ভেটেরিনারি প্র্যাকটিস করে তাদের প্র্যাকটিসের অভিজ্ঞতা কেন সর্বত্র সমানভাবে কাজ করছে না। আমাদের বিভিন্ন ঔষধ কোম্পানির সাথে আমাদের অনেক অভিজ্ঞ ভেটেরিনারিয়ানরা এই বিভিন্ন খামার পরিদর্শন করেন, চিকিৎসা দেন, তারাও তাদের অভিজ্ঞতাকে এখন আর কোনো কাজে লাগাতে 16 আনা পারছে না। কেন পারছে না? আমি একটু গোড়ার কথা বলি। মুরগির কেন অসুখ বেশি হয়, এই প্রশ্নটার আগে জবাব খুঁজে বের করতে চেষ্টা করি। মুরগিতে কেন রোগ বেশি হয়? কতগুলো ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। ম্যামালস থেকে যারা ঠোঁটওয়ালা প্রাণী, স্তন্যপায়ী প্রাণী এবং ঠোঁটওয়ালা প্রাণীর ভিতরে কিছু ফান্ডামেন্টাল পার্থক্য আছে। মুরগির এপিগ্লোটিস বা আলাজিহ্বা নাই, মুরগির শরীরে ডায়াফ্রাম নাই। আমাদের যেরকম বক্ষ গহ্বরে অনেক ফাঁকা জায়গা আছে, মুরগির এটা নাই। মুরগির আছে এয়ার স্যাক, যেটা মানুষের নাই। মুরগির শরীরে নিউট্রোফিল নেই, আছে হেটেরোফিল। এজন্য দেখবেন মুরগির শরীরের ভিতরে কোথাও শরীরের মধ্যে পুঁজ জমলে সেটা দলা শক্ত, লিকুইড কোনো পুঁজ মুরগির শরীরের কোথাও হয় না।
কারণ তাদের শরীরে নিউট্রোফিল না থাকাতে নরম লিকুইড কোনো পুজ তৈরি হয় না, তাদের হয় সলিড কেজিয়াস মাছ বলি, যেটা মানুষের ক্ষেত্রে একটা পোড়া হলে যেমন পুজ হয় পাতলা, মুরগির বেলায় সেটা যেমন হাঁটুতে একটা ফুলে গেল, চোখের কোনা ফুলে গেল, আপনি কাটলেন দেখবেন শক্ত একটা জিনিস বেরিয়ে আসলো, অর্থাৎ এই যে পাঁচটা ওখানে শক্ত হয় ডিউ টু প্রেজেন্স অফ হেটেরোফিল, রক্তে যে হেটেরোফিল আছে তার কারণেই এটা শক্ত, পাঁচটা শক্ত হয়ে যায়। এখন মুরগিতে কেন রোগ বেশি হয়? মুরগির রোগ বেশি হওয়ার পেছনে সর্বপ্রথম যেটা প্রধানত দায়ী সেটা হলো তার ইয়ার স্যাক, অর্থাৎ তার ফুসফুস এবং তার হার্টের চারিপাশে যে একটা পাতলা পাতলা ভীষণ পাতলা চকচকে যে একটা আবরণ থাকে, এইটাকে বলা হয় ইয়ার স্যাক। এই ইয়ার স্যাকটা থাকার কারণে এর ইনফ্লামেশন খুব বেশি হয় এবং রোগ ওর ভিতরে বিস্তার লাভ করে খুব দ্রুত ইয়ার স্যাকের মাধ্যমে। মুরগির শ্বাসনালী বা শ্বাসতন্ত্রে রোগ সৃষ্টি করে এমন 17 ধরনের রোগ আছে, 17 ধরনের রোগ। অতএব মুরগির যে কোনো ধরনের সমস্যায় তার শ্বাসনালী ফুসফুস বেশি সংক্রমিত হয় বা আক্রান্ত হয়। এখন কেন আক্রান্ত হয়? মুরগিকে তার যে মায়ের ডিম থেকে মুরগির বাচ্চা ফুটে বের হয়, অর্থাৎ ব্রিডার ফার্মের ব্রিডিং মুরগি, তার যদি শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা, স্বাস্থ্য ব্যবস্থাপনা, খামারের জীব নিরাপত্তা ব্যবস্থা, যে খামারের যত উন্নত এবং সেইখানে নিয়ম মাফিক প্রয়োজনীয় যে সমস্ত টিকা প্রদান করার কথা, সেইগুলি যদি যথাযথ নিয়ম মেনে প্রয়োগ করা হয়ে থাকে, তাহলে ওই মুরগির বাচ্চার থেকে যে ডিম আসবে সেই ডিমের মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতা ওই মায়ের থেকে ডিমের মাধ্যমে বাচ্চায় চলে আসবে। অর্থাৎ মার শরীরে যদি পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে, তাহলে সেটা বাচ্চার শরীরে 80% পাস থ্রো, অর্থাৎ মায়ের শরীরে টিকা দেওয়ার ফলে যথাযথ রোগ প্রতিরোধক ক্ষমতা প্রায় 80% ডিমের মাধ্যমে বাচ্চার শরীরে প্রবাহিত হয়। আশা করি বিষয়টা আপনারা বুঝছেন। এখন বাংলাদেশে অনেক হ্যাচারি তৈরি হয়েছে, আল্লাহ জানে। ব্যবসা যেহেতু সবাই করেন, তারা সবাই চায় তাদের খামার সব থেকে ভালোভাবে, ভালো পরিবেশে, ভালো জীবন নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, পানি ব্যবস্থাপনা, বাতাস ব্যবস্থাপনা, লিটার ব্যবস্থাপনা, কেজ ব্যবস্থাপনা, সার্বিক ব্যবস্থাপনার মধ্যে তারা সবসময় চায় তার মতো করে সেটুকু যতটা সুন্দর এবং নিরাপদ করে করা যায় সেইভাবে তারা সবাই চেষ্টা করেন। তার মধ্যেও কিছু না কিছু শুভঙ্করের ফাঁকি কিন্তু থেকে যায়। হয়তো যে কয়টি ভ্যাকসিন ব্যবহার করলে এই মুরগির থেকে উৎপাদিত ডিম থেকে যে বাচ্চা ফুটে বের হবে, সেই বাচ্চার মাধ্যমে সেই বাচ্চাতে যে অ্যান্টিবডি যাবে মায়ের শরীর থেকে, যদি মা যথাযথভাবে রোগ প্রতিরোধক ক্ষমতা নিয়ে যদি না চলতে পারে, তাহলে দুর্বল মায়ের থেকে দুর্বল ছায়ের জন্ম হবে, এটাই স্বাভাবিক। আমি ধরে নিলাম যে আমি সবল বাচ্চাই কিনেছি বা ভালো ডিমের থেকে বাচ্চা ফুটিয়েছি। অনেক সময় আমরা যখন হ্যাচারিতে ডিম উৎপাদন করার পরে সেই ডিম হ্যাচারিতে নিয়ে বসাই, এই হ্যাচারির মধ্যে সেটারে এবং হ্যাচারে এই দুইটা মিলে তো ইনকিউবেটর। তো সেটারে যেখানে ডিম 18 দিন রেখে ফোটানো হয়, আর হ্যাচার হলো 3 দিন রেখে যেখানে ডিম বাচ্চা বের হয়। এই হ্যাচিংয়ের সেটিংয়ে বা হ্যাচারে অনেক সময় বায়ু চলাচলের ত্রুটিজনিত কারণে সেখানে কিছু দূষিত গ্যাস তৈরি হয়, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। এই জিনিসগুলো যখন তৈরি হয়, তখন বাচ্চা উৎপাদনের শেষ পর্যায়ে যে বাচ্চা যদি কোনো না কোনোভাবে এই সমস্ত গ্যাস বা অক্সিজেনের ঘাটতিজনিত কারণে যদি তারা সাফোকেশনে চলে যায়, অথবা হঠাৎ করে যদি কারেন্ট ফেল করে 2, 4, 6 ঘন্টা যদি আপনার হ্যাচারির সেটারে বা ইনকিউবেটরের মধ্যে যদি ঠিকমতো বায়ু চলাচল না থাকে, বা হঠাৎ করে বিভ্রাটজনিত কারণে যদি সেখানে বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটে, তাহলে দেখা যাবে সেই বাচ্চা যখন ফুটে বের হবে তার বাচ্চার কিছু দুর্বল বাচ্চা তৈরি হয়ে যাবে। আবার বাচ্চা 18 দিন পরে আমি যখন সেটার থেকে আমি হ্যাচারে নিয়ে যাবো, আলাদা ফোটার যন্ত্রের মধ্যে নিয়ে আর একটা ডালির মধ্যে ডিমগুলো ঢেলে রাখবো,
এইখানে যদি তার জলীয় বাষ্প এবং টেম্পারেচারের হেরফের হয়, যতটুকু পরিমাণ জলীয় বাষ্প রাখার কথা তার থেকে যদি কম বা বেশি হয়, তাহলে বাচ্চা ফুটনের হারও কম বেশি হবে। এবং বাচ্চাগুলো ফোটার পরে, ডিমের থেকে বেরিয়ে আসার পরে একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং জলীয় বাষ্পের উপস্থিতিতে এটা কিন্তু ধীরে ধীরে শুকায়। এই শুকাতে যে যদি কোনো বিভ্রাট হয়, তাহলে এই বাচ্চাগুলি কিন্তু দুর্বল বাচ্চা ওইখানে তৈরি হয়ে যাবে। আর যদি সব কিছু ঠিকঠাক মতো, যে টেম্পারেচারে, যে জলীয় বাষ্পের উপস্থিতিতে বাচ্চাগুলো ধীরে 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 6 থেকে 8 ঘন্টার ভিতরে শুকিয়ে ফুটফুটে এক একটা মনে হবে যে শিমুল গাছের তুলো, যেমন প্রথমে তার ফলের মধ্যে থেকে বের করে রোদের মধ্যে রেখে দিলে দিল্লিকের লাড্ডুর মতো যেমন ধীরে 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 ফুলে মোটা হয়, মুরগির বাচ্চাগুলো কিন্তু যখন হেসারের মধ্যে ফুটে বের হয় তখন কিন্তু এটা ভিজা থাকে। আস্তে 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 এই 10-12 ঘন্টার ভিতরে এটা আস্তে আস্তে শুকাতে শুকাতে এটা এক একটা দিল্লিকের লাড্ডুর মতো ফুলে মোটা হয়ে ওঠে তার সমস্ত শরীরের পশমগুলো। এখন যদি রোগ আগে থেকেই মায়ের শরীরে থেকে থাকে, যেমন সালমোনেলা যদি থাকে, মাইকোপ্লাজমা যদি থাকে, ইকোলাই যদি থাকে, মানে যে সমস্ত রোগগুলো ডিমের মাধ্যমে তার বাচ্চার শরীরে চলে আসার সম্ভাবনা আছে, এই ধরনের কোনো রোগ যদি হ্যাসারিতে ডিমের মধ্যে চলে আসে, সেটা হ্যাসারি বর্ন হতে পারে বা ভার্টিক্যালি মায়ের শরীরের থেকে আসতে পারে, তাহলে কিন্তু ওই বাচ্চার ভিতরে এই রোগের উপস্থিতি নিয়েই বাচ্চা আপনার কাছে চলে আসবে। এখন এই যে আসবে কি আসবে না, আসলো কি আসলো না, এর কিন্তু আপনার নিজেরও কিছু সজাগ হয়ে দেখার সুযোগ আছে। আপনার সজাগ হতে হবে। আমরা করি কি, মুরগির বাচ্চা আনার আগে আমরা অনেকগুলো অ্যান্টিবায়োটিক নিয়ে এসে আগে বাড়িতে জমা করে রাখি। অর্থাৎ আমাদের জন্য মুরগির বাচ্চা আমাদের বাড়িতে আসছে, তাকে তাজিম করার জন্য আমরা সবাই রেডি থাকি 4-5-6 রকমের অ্যান্টিবায়োটিক। এবং সেটা কি শুধু অ্যান্টিবায়োটিক? অপ্রয়োজনীয় 3rd জেনারেশন 4th জেনারেশনের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, বিভিন্ন কোম্পানির অ্যান্টিবায়োটিক এক একটার সঙ্গে এক একটা মিশিয়ে এটাকে খিচুড়ি বানিয়ে, ককটেল বানিয়ে আমরা প্রথম দিনই বাচ্চা ঘরে ঢোকার সাথে সাথে আমরা তাদের চুমুক দিয়ে এটা খাওয়ানো শুরু করি। কত বড় জঘন্য ভুল, অপরাধ এবং অমার্জনীয়! এটা ভুক্তভোগী এবং যিনি এটা বোঝেন তার গা শিউরে উঠবে এবং গায়ের মধ্যে আগুন ধরে যাবে যে আসলে কী ক্ষতি আমি প্রথম দিনটাই করলাম। অথচ একটি অ্যান্টিবায়োটিকের হয়তো প্রয়োজন নাই। সে যদি তার মায়ের শরীরের কাছ থেকে ডিমের মাধ্যমে তার শরীরে যদি রোগ প্রতিরোধক ক্ষমতা 80% যদি নিয়ে এসেই থাকে, তাহলে আপনি প্রথম দিন যে সমস্ত এই অপচর্চাগুলো করলেন, এই যে নানাবিধ লং অ্যাক্টিং, ব্রড স্পেকট্রাম, ভিন্ন ভিন্ন কোম্পানির যে অ্যান্টিবায়োটিকগুলো আপনি তাদেরকে খাওয়ালেন, কেন খাওয়ালেন? অ্যান্টিবায়োটিক কি জীবন রক্ষাকারী ঔষধ, না রোগ রক্ষাকারী ঔষধ, না মুরগিকে বাঁচানোর ঔষধ? কী জন্য আপনি ব্যবহার করলেন? আপনি নিজেকে প্রশ্ন করেন যে কেন আমি এই 1 দিন বয়সের বাচ্চাগুলিকে এতগুলো অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি। প্রশ্ন করতে পারেন, মুরগি কি আপনার না আমার? আপনি তো বড় বড় কথা বলবেন, আপনি তো টেলিভিশনে কথা বলেন, বা আপনি তো অনলাইনে বলতেছেন, আপনি তো বোঝেন না। ভাই, আমরাও বুঝি, আমরা আপনাদের জন্যই বুঝি, আপনারা আমাদের, আমরা আপনাদের। আমরা যদি না বুঝি, আপনি বুঝেও কি করবেন? আমরা তৈরি হয়েছি আপনাদের জন্য, আপনাদের সেবা দেওয়াই আমার কাজ। হতে পারে আমার কিছু ঘাটতি থাকতে পারে, দক্ষতার অভাব হতে পারে। মুরগি পালন করে আপনি এত দক্ষ হয়ে গেলেন যে আপনি প্রত্যেকটা মুরগিকে ঘরে ঢোকানোর সাথে সাথেই তাতে একেবারে 2-4-5 রকমের নানাবিধ অ্যান্টিবায়োটিকের একটা ককটেল বানিয়ে আপনি খাওয়াবেন। এতই সোজা মুরগি পালন করা, আর এতই সোজা আপনার এই মুরগির ওষুধ খাওয়ানো। আর এটা কি মনে করেন নীতি? এটা কি কোনো আদর্শ? অসম্ভব। আমার কথায় দুঃখ পাবেন না। যাই বলি, যত কিছুই বলি, আপনার মঙ্গলের জন্যই বলছি। অতএব মুরগিকে আপনি বাড়িতে নিয়ে এসেই চিড়ে মুরগির মতো প্রথমেই তাকে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না। তাহলে কি খাওয়াবেন? ধরে নেন যে মুরগিতে কোনো রোগ নাই, পরীক্ষা করবেন কি করে? আপনি যে বাচ্চাগুলো নিয়ে আসলেন, এই বাচ্চাগুলি আপনি আপনার যে একটা পাত্রের মধ্যে 50টা হোক বা 100 হোক, একটা পাত্রের মধ্যে, খাঁচার মধ্যে, কার্টুনের মধ্যে তো বাচ্চাগুলি আসে, 50টা আসে, 75টা আসে, 100টা আসে, এর বেশি তো আর আসে না। আপনি প্রথমে খাঁচাগুলো আপনার বাড়িতে পৌঁছানোর পরে এগুলোকে প্রথমে আপনি ঘরে নামিয়ে আপনার একটি বারান্দার মধ্যে রাখেন, পরস্পর পাশাপাশি সাজিয়ে রাখবেন। এমনভাবে রাখবেন যে যেন বাতাস ও কার্টুনের ছিদ্র দিয়ে যাতায়াত করতে পারে। যেহেতু বাচ্চাগুলি অনেক লম্বা পথ পাড়ি দিয়ে আপনার বাড়িতে পৌঁছাইছে, হতে পারে এটা হয়তো 1.5 দিন আগের বাচ্চা, 72 ঘন্টার 48 ঘন্টার আগের বাচ্চা হতে পারে, 24 ঘন্টার আগের বাচ্চা হতে পারে, 12 ঘন্টার আগের বাচ্চা হতে পারে।
আপনার বাড়িতে পৌঁছাইতে পৌঁছাইতে ইতিমধ্যেই হয়তো তার 14, 16, 18 ঘন্টা বা 20 ঘন্টা পার হয়ে গেছে। এখন ঘটনাটা যেটা ঘটলো, এই যে 24 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা, 12 ঘন্টা, 10 ঘন্টা, 6 ঘন্টা যাই তার পথের মধ্যে ব্যয় হলো, এর প্রচণ্ড একটা ধকল হলো। সর্বপ্রথম যে ধকলটা হলো সেটা হলো পানি শূন্যতা। এখন আল্লাহ পাকের রহমতের তাদের ভিতরে যে কুসুমটা থাকে, অর্ধ হজমযুক্ত কুসুম, যেটা পেটের মধ্যে 72 ঘন্টা পর্যন্ত বাচ্চা আপনার জন্মের পরেও থাকার কথা, এইটা কিন্তু এই 72 ঘন্টা সময় পর্যন্ত মুরগির সমস্ত ধরনের সাপোর্ট দেয়। এখানে তার থাকে রোগ প্রতিরোধক ক্ষমতা, এখানেই থাকে তার খাদ্য, এখানেই থাকে তার পানি। এখন পরিবহন খালে গ্রীষ্মকালে বিশেষ করে পরিবহনের সময় মুরগির যথেষ্ট পরিমাণ ধকল হয়, বিশেষ করে গরমের টেম্পারেচারের কারণে। এখন ধরেন প্রকৃতির টেম্পারেচার 36, 37, 38 বা কোনো জায়গায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছে গেছে। এই তাপের মধ্যে একটা মুরগির বাচ্চা এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যায়, তখন দিনের বেলায় গেলে আরও বেশি ধকল, রাত্রেবেলা গেলে ধকল কম হয়। সব কিছু বিবেচনায় নিয়ে আপনার বাড়িতে যখন মুরগির বাচ্চাটা পৌঁছালো, আপনি ধরে নেবেন যে সুস্থ বাচ্চাই এসেছিল, কিন্তু আপনার এখানে পৌঁছাইতে পৌঁছাইতে তার যে ধকল হয়েছে, এখন সুস্থ বাচ্চা কিনা সেটার একটা পরীক্ষা আপনি সহজেই করতে পারেন। সেটা কেমন? ধরেন আমার হাতে এটা একটা মুরগির বাচ্চা, আমি কয়েকটা কার্টুন থেকে আমি 10টা 15টা মুরগির বাচ্চা বের করবো করে, আমার কাছে যে এরকম একটা টেবিল আছে, এরকম একটা কাছের টেবিল আছে বা টেবিল আছে বা এই ধরনের টেবিল আছে, আপনি টেবিলের পরে মুরগির বাচ্চাটা নিয়ে, এই তো এটা এদিকে তার পা আছে, এটা সিট করে শোয়াই দিবে। এই যে সিট করে শোয়াই দিলে মুরগির বাচ্চাটা এরকম ছটফট করতে থাকবে। পরে যদি 10 সেকেন্ডের মধ্যে মুরগির বাচ্চা যদি সোজা হয়ে যায়, অর্থাৎ এইভাবে সে ছটফট করতে করতে 10 সেকেন্ডে যদি এইভাবে সোজা হয়ে যায়, ধরে নেবেন যে আপনি সুস্থ মুরগির বাচ্চা পেয়েছেন। আমি আবার বলি, প্রত্যেকটা কার্টুন থেকে 2-4টি করে বাচ্চা বের করবেন, এক একটা থেকে বের করে আপনি টেবিলের পরে নেবেন, বাচ্চাগুলোকে ধরে চিৎ করে দিবেন টেবিলের পরে। দেওয়ার পরে এই বাচ্চাটি দেখবেন প্রথমে হাত পা ছুটতে থাকবে, ছুটতে যদি আপনি ঘড়ি ধরে দেখবেন যে 10 সেকেন্ডের মধ্যে বাচ্চাটা যদি সোজা হয়ে দাঁড়িয়ে যায়, তাহলে ধরে নেবেন যে আপনি সুস্থ বাচ্চা পেয়েছেন। আরেকটা জিনিস পরীক্ষা করবেন যে তার যে নাভি, এখানে বাচ্চা যে নাভি থাকে তলপেটে, নাভিটা কালো কি না, সাদা কি না। যদি কালো হয় তাহলে বুঝবেন যে এটা একটু অসুবিধা আছে। যদি দেখেন যে না, কোনো রকমের কোনো লিশন দেখা যায় না, অথবা আপনি তলপেটটা চাপ দেন। আমরা যেমন হাফ বয়েল ডিমগুলি খাই, হাফ বয়েল যেগুলো খুবই মাত্র 3 মিনিট সেদ্ধ করার পরে যে তার কোষ খুলে ফেলার পরে, বাইরের সে খোসা খুলে ফেলার পরে যেরকম তুলতুল করে, আপনি তলপেটে যদি চাপ দিয়ে দেখেন যে এটা তুলতুল করতেছে, ভীষণ নরম, পাকা সবেদা ফলের মতো নরম, তাহলে বুঝবেন বাচ্চা ভালো আছে। আর যদি দেখেন যে শক্ত, আপনি চাপ দিলেন কিন্তু শক্ত, তাহলে বুঝবেন যে বাচ্চাটা খারাপ এসছে। এটা হ্যাচারিতে বাচ্চা যখন তৈরি হয়েছে তখন সেখান থেকে কিছু ত্রুটি নিয়ে এসছে। এই পর্যায়ে হয়তো আপনি কিছু সিদ্ধান্ত নিতে পারেন। আপনি লাখ লাখ টাকা খরচ করে মুরগির বাচ্চা আপনার ঘরে নিয়ে আসলেন, এই মুরগির বাচ্চা কি রোগ নিয়ে আসলো? সে কি তার কুসুমগুলো শক্ত হয়ে গেছে? তার কি নাভি কাঁচা আছে? নাকি সে পথে আসার সময় তার পানি শূন্যতা তৈরি হলো? নাকি সে হ্যাচারিতে ফুটার সময় তার কি সেখানে অক্সিজেনের ঘাটতি হয়েছিল? নাকি কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনোক্সাইডের কোনো গ্যাসের প্রভাবের মধ্যে বাচ্চাটা কি সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে? এই কিন্তু আপনি জানেন না। তাহলে আপনার কাজ হবে তাকে কি অ্যান্টিবায়োটিক দেওয়া? এসে কি কোনো রোগ নিয়ে আসলে আপনি কি বুঝতেছেন যে তার কোনো রোগ আছে কিনা? তাহলে কেন আপনি নানাবিধ অ্যান্টিবায়োটিক খাওয়াবেন? নো, আপনি তার জন্য খাওয়াবেন শরবত। এখানে আমি একটা উদাহরণ দিয়ে বলি সবসময়। আমরা যখন নতুন জামাই বিয়ে করতে যাই শ্বশুর বাড়িতে, সেখানে অনেক খানা দানা তৈরি হয়, রোস্ট হয়, পোলাও হয়, বিরিয়ানি হয়, বুরহানি হয়, সালাদ হয়, তারপরে আপনার বিভিন্ন জর্দা হয়, মিষ্টি জর্দা হয়, কত কিছু খাবার থাকে। একটা জামাই যখন সেখানে বিয়ে করতে যায় তখন নানা রকমের খাবার দিয়ে আপ্যায়ন করার জন্য রেডি থাকে। সবাই কি জামাইকে খাওয়ানোর জন্য গেটে এসে সর্বপ্রথম কি ওই আস্ত মুরগির রোস্ট, আস্ত খাসির রোস্ট, তারপর রেজালা, দই মিষ্টি নিয়ে এসে কি জামাইকে প্রথমে খাওয়ায়? সবই তো জামাইকে উদ্দেশ্য করে ওদিন করা হয়, তাই কি করে? করে না। কি করে? জামাইয়ের জন্য শরবতের ব্যবস্থা করা হয়, কারণ শরবত হলো প্রথম আপ্যায়ন। আপনি আপনার মুরগির বাচ্চাকে সর্বপ্রথম শরবত খাওয়াবেন, এটি হলো আপনার প্রথম কাজ। এই শরবতের মধ্যে দিয়ে এখন গ্রামের মানুষের মতো বিয়ে করতে গেলে শুকনো মরিচের গুঁড়ো মিশাই দেয়। আপনি কি এখন মুরগির বাচ্চাকে গুঁড়ো মরিচের পরিবর্তে কি আপনি অ্যান্টিবায়োটিক মিশাবেন? কেন মিশাবেন? প্লিজ প্লিজ এটা আর করবেন না। আমরা যা করেছি এতদিন অনেক করেছি, এখন দুনিয়ার অনেক পথ আমাদের সামনে খুলে গেছে, মানুষ সজাগ হয়ে গেছে, মানুষ বাঁচতে চায়, বাঁচাতে চায়।
আপনি মুরগি পেলে যেমন আপনি নিজে বাঁচতে চান, আপনার মুরগি খেয়ে আমি বাঁচতে চাই, ওটা আমার একটা প্রধান প্রোটিনের উৎস। আপনি ধ্বংস করে দিলে আমি সেটা খেলে আমি মরে যাব, আবার আমি মরে গেলে আপনি বাঁচবেন না। অতএব আপনি অ্যান্টিবায়োটিক কিন্তু আপনার কোনো ক্রমেই আপনার সমাধান। আপনি করবেন কি, তাকে এনার্জি দিবেন, আপনি ভিটামিন সি দেন। আমরা যদি লেবু দিয়ে চিনি দিয়ে শরবত খাই দুপুরবেলা গরম থেকে ঘরে ফিরে এসে, তাহলে কেমন লাগে, কেমন স্বস্তিটা আমি ফিরে পাই। তার মধ্যে যদি আমি একটু স্যালাইন দেই, ওর স্যালাইন যদি দেই, অথবা ডাবের পানি খাই, আপনি ধরেন চৈত্র মাস বৈশাখ মাসের গরমের মধ্যে প্রচণ্ড ঘেমে দরদর করে ঘামতেছেন, আপনি ঘরে ঢুকলেন, এখন যদি এক গ্লাস শরবত যেটার ভিতরে কাগজি লেবু দেওয়া আছে, যেটার ভিতরে একটু চিনি দেওয়া আছে, আপনি যদি একটু সেটা খান, খাওয়ার সাথে সাথে আপনার শরীরটা কিন্তু হিম শীতল হয়ে যাবে, অর্থাৎ আপনার শরীরটা সেটেলড হয়ে যাবে। আপনি যদি এখন স্যালাইন ওয়াটার খান, ওর স্যালাইন খান, সেটেলড হয়ে যাবেন। আপনি যদি এক গ্লাস ডাবের পানি খান, সেটেলড হয়ে যাবেন। কারণ যখন আপনি বিভিন্ন জায়গাতে ঘুরে আসেন, তখন আপনার শরীর থেকে কি বেরিয়ে যায়, কিছু ইলেকট্রোলাইট মেইনলি বেরিয়ে যায়, সোডিয়াম এবং পটাশিয়াম। এই সোডিয়াম এবং পটাশিয়াম কিন্তু মুরগির শরীর থেকেও বেরিয়ে যায়, আপনি তার সেই ব্যবস্থাটা করেন। এবং সোডিয়াম, পটাশিয়াম, জিঙ্ক যখন শরীর থেকে বেরিয়ে যায়, শরীর অবসন্ন হবে, নেতিয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এর জন্য কি অ্যান্টিবায়োটিক প্রয়োজন? আপনার কাছে কি এইটাই বিবেচনা সবথেকে বড় বিবেচ্য বিষয় মনে হলো? আপনারা যাদের কাছ থেকে মুরগির বাচ্চা কেনেন, সেই সমস্ত ভাইরা সমস্ত টাকা দিয়ে তারা আপনাদের সাপোর্ট দেয়, তাদের বাচ্চার টাকা তারা বাকিতে দেয়, খাদ্য বাকিতে দেয়, টিকা বাকিতে দেয়, ঔষধ বাকিতে দেয়, আপনার সমস্ত ধরনের যত সাপোর্ট আছে সব সে দেয়, কনসালটেন্সিও তিনিই দেন। তিনি কোন জায়গা থেকে তার এই ডিগ্রিটা অর্জন করেছিলেন কনসালটেন্সি দেওয়ার জন্য, দয়া করে বলবেন কি? ধরে নিলাম উনি আপনার উপকার করেছেন, কিন্তু এই উপকার করা, এই ডাক্তারি শাস্ত্রের উপকার, এটা কি শুধু অভিজ্ঞতার আলোকে সম্ভব? উনি করেন কেন? যাতে ওনার টাকায়, যেহেতু মুরগির বাচ্চাগুলো আপনি পেয়েছেন, ওনার মুরগির বাচ্চা একটা মরে গেলে ওনার টাকা যায়, আপনার তো যায় না, কারণ আপনি তো বাকি নিয়ে এসছেন। খাদ্যটা দিচ্ছেন উনি আপনাকে, মুরগির বাচ্চা মরে গেলে, 10টা মুরগির বাচ্চা মরে গেলে খাদ্যটা তো ওনারটাই খেয়েছেন, কারণ ওনার সবসময় এই অশান্তি থাকে। এই জন্য সব রকমের ভিন্ন ভিন্ন কোম্পানির অখ্যাত, বিখ্যাত, কুখ্যাত, দেশে বানানো, আমাদের ওই পুরনো ঢাকায় বানানো, ওই নদীর ওপারে কেরানীগঞ্জে বানানো, সাভারে বানানো বিভিন্ন রকমের ঔষধ, যে বিদেশি ব্র্যান্ডের ছবি দেওয়া, অথচ দেখা গেল ভিতরে অন্য জিনিস। এই জানা অজানা সমস্ত ঔষধগুলো সস্তা আপনার দিয়ে ভরে আপনার হাত ধরে আপনি শুধু দিনার মধ্যে পড়তেছেন, মুরগি মরে দিনা বাড়ে, মুরগি মরে দিনা বাড়ে। এগুলো কি আপনার ভুলের খেসারত নয়? অতএব আপনি মুরগিকে প্রথমে আসলে তাকে স্যালাইন দিবেন, কিন্তু মানুষের স্যালাইন আর মুরগির স্যালাইন কিন্তু এক জিনিস নয়। বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে তৈরি করে। রেনেটা তৈরি করে রেনালাইট, 1 লিটার পানিতে 1 গ্রাম দেন। রেনেটা তৈরি করে 99% অ্যাসকর্বিক অ্যাসিড দিয়ে, রেনা সি, ভিটামিন সি, আপনি 1 লিটারে 1 গ্রাম দেন। তার শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে, রোগ প্রতিরোধক সহায়ক, শরীরে যে ইমিউন সিস্টেম আছে তাকে যে শক্তিশালী করে তোলে, সেটার জন্য আপনি তাকে লাইসোভিট দেন। সেখানে আপনি 1 লিটারে 1 গ্রাম করে দেন। মুরগির বাচ্চারা দূর থেকে এসছে, তাহলে তার ধকল হয়েছে, সে নেতিয়ে পড়ছে, তাকে সবল করার জন্য আপনি জিঙ্ক দেন। এখানে আছে ও জিঙ্ক, সেটা 3 লিটার পানিতে আপনি 1 মিলি হারে মিলিয়ে দেন। এটা একটা অর্গানিক জিঙ্ক। 3 লিটার পানিতে আপনি 1 মিলি হারে যদি গুলে দেন, তাহলে আপনার দিলেন কি? আপনি দিলেন রেনালাইট, দিলেন ভিটামিন সি, রেনাসি, লাইসোভিট, ও জিঙ্ক। এখন একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো আপনার খামারের পানিতে কি আয়রন আছে? যদি আয়রন থাকে তাহলে মনে রাখবেন, আয়রনের সঙ্গে আয়রন মিশ্রিত পানি দিয়ে যে ওষুধই খাওয়ান, সে টিকা খাওয়ান আর ওষুধ খাওয়ান, আপনি কিন্তু তার কাছ থেকে 40% ফলাফল মাইনাস হয়ে যাবে অটোমেটিক্যালি। অর্থাৎ এই সমস্ত ওষুধগুলি যদি আয়রন মিশ্রিত পানিতে দেন, তাহলে আয়রনের প্রেজেন্সে এই সমস্ত হজমে যে 40% শরীরে এমনিই আর অ্যাবজর্ব হবে না, ক্ষতিগ্রস্ত হবে শুধু আয়রনের উপস্থিতির কারণে। আর আয়রন করে কি জানেন? যেখানে আয়রন থাকে, যে পাইপের ভিতর থেকে পানিটা আসে, ধরেন এটা একটা পাইপ, এখান থেকে পানি তোলেন আপনি, এটা আপনার টিউবওয়েলের পাইপ। এই পাইপের মধ্যে দীর্ঘদিন পরে সে প্লাস্টিকের পাইপ হোক আর লোহার পাইপ হোক, লোহার পাইপের ভিতরে জায়গায় জায়গায় হলুদ হলুদ কিছু আস্তরণ বা আবরণ পড়ে, পিছলা, আমরা হাত দিলে দেখবেন পিছলা, আঠালো ভাব। এই পিছলা পিছলা ভাব যখন কোনো আয়রনের স্তর পাইপের ভিতরে পড়বে, ওই স্তরের জায়গায় জায়গায় কলোনি ফর্ম করে ইকোলাই এবং স্যালমোনেলা, এই স্যালমোনেলা ব্যাকটেরিয়া দুজনে কলোনি ফর্ম করে থাকে। এই পানির সাথে
আয়রন যদি থাকে তাহলে ধরে নেবেন যে আপনার পানিতে ইকোলাই এবং আয়রন অটোমেটিক সাপ্লাই হচ্ছে। তাহলে আপনি মুরগির বাচ্চার ওষুধ বা অসুখ এটা কি বাইরের থেকে আসলো, না আপনি আপনার ঘরের থেকে এটা ঢুকালেন? এখন বুঝে দেখেন তো, নিরাপদ পানি খামারের প্রধান শর্ত। আপনি খামারের পানিকে নিরাপদ করেন, নিরাপদ করার পরে তাকে ওষুধ লাগবে কি লাগবে না আপনি ডাক্তারের শরণাপন্ন হন না, অসুবিধে কি? আপনি আপনাদের সরকারি ডাক্তার না পান, আপনি প্রাইভেট কোম্পানির ডাক্তারের কাছে যান, তাকে বলেন সে নয় আপনার 2টা মুরগি বাচ্চা কাটুক, দেখুক পেটের মধ্যে যে তার কুসুমটা ঠিকমতো নরম আছে কিনা, সেটা ঠিকমতো হজম হচ্ছে কিনা, এবং আপনি যে খাবার তারে দিচ্ছেন সে ঠিকমতো খাবার খাচ্ছে কিনা, বা খাবার যে থলিতে যা গেছে কিনা থলিটা পরীক্ষা করুক, আপনিও করতে পারেন। কিন্তু অ্যান্টিবায়োটিক কেন দিবেন? আপনি প্রথমেই তাকে এই 5টা 4টে জিনিস দিয়ে যদি শুরু করেন শরবত দিয়ে, এটা আপনি তাকে 6 ঘন্টা খাওয়ান। প্রথমে শুধু পানিই খাওয়াবেন, খাবার তো দিবেনই না। এবং খাবার পানি দেওয়ার সাথে সাথে যে সে পানি খাবে তাও তো না। আরে বাবা, জামাই যখন বাড়িতে আসে অনেকে দুষ্টুমি করে তার গালের মধ্যে গ্লাসটা তুলে ধরে, জামাই কি হাত নাই, খেতে পারে না? কিন্তু মুরগির বাচ্চা খেতে পারে না, তাকে বাচ্চাটা ধরে পানির মধ্যে পাত্রের মধ্যে ঠোঁটটা ডুবিয়ে দিতে হয়। এভাবে যখন 2টো 5টা বাচ্চা ঠোঁটটা ডুবিয়ে যখন আপনি ছেড়ে দিবেন, কিন্তু এই কাজটিও করবেন খামারে মুরগির বাচ্চা পৌঁছানোর প্রায় 1 ঘন্টা পরে। যে প্রথমে তাদেরকে রেস্ট দিতে হবে, সেটেলড হবে। জার্নি যে একটা ধকল আছে, সিকনেস আছে, জার্নি সিকনেস, এটা থেকে আগে তাকে মুক্তি দিতে হবে। যে কোনো ধকলে ছোট ছোট প্রাণীর কিন্তু বড় ধরনের ক্ষতি হয়। এই ধকল থেকে কাটিয়ে ওঠার একমাত্র প্রধান পূর্ব শর্ত হলো তাকে শরবত খাওয়ানো। শরবতের মধ্যে আমরা কি খাই? গ্লুকোজ খাই। আপনি রেনালাইট বলেন, যে ধরনের একটা যে কোম্পানি যাই বানাক না, যেখানে স্যালাইন, মুরগির স্যালাইন আলাদা, কখনো ভুলেও কিন্তু মানুষের স্যালাইন আবার খাওয়াবেন না। এই স্যালাইনের ভিতরে ইলেকট্রোলাইট থাকে, 9-10 ধরনের ইলেকট্রোলাইট থাকে। তার মধ্যে প্রধানত থাকে হলো জিঙ্ক, এবং থাকে হলো সোডিয়াম, থাকে হলো পটাশিয়াম, ম্যাঙ্গানিজ। এগুলি দিয়েই তৈরি করা হয়। এইগুলি যখন মুরগির বাচ্চা শরীরের মধ্যে পানির সাথে প্রবেশ করবে, ইনশাল্লাহ দেখবেন যে সে 2-4 ঘন্টার ভিতরে তার ভিতরে একটা চাঞ্চল্যতা ফিরে আসছে। এখন মুরগির বাচ্চা যদি ঠিকঠাক মতো পায়খানা করে, দেখেন যেখানে রক্ত আসে না পানি আসে, নাকি দুধের মতো কিছু আসে, নাকি সাবু বাল্লি রান্না করার মতো কিছু আসে। 5-6 ঘন্টা যখন পানি খেয়েছে, সবাই যখন খুব আনন্দের মধ্যে চলে যাবে, এরপরে আপনি আস্তে আস্তে তাকে খাবার দেবেন, এবং খাবারটা অবশ্যই কার্বোহাইড্রেট হতে হবে। মনে রাখবেন, আল্লাহ পাক এমন ব্যবস্থা এই মুরগি পাখির শরীরের মধ্যে রেখে দিয়েছে যে পরবর্তী যেদিন যখন সে ডিম থেকে ফুটে বের হয়েছে, পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত তার যে প্রোটিন বা আমিষ লাগবে, সেটা কিন্তু ওই ডিমের কুসুমের মধ্যে অর্ধ হজম অবস্থায় তার নাড়ির মধ্যে আল্লাহ তাআলা দিয়ে কিন্তু আপনার বাড়িতে পাঠাইছে। এই 72 ঘন্টা পর্যন্ত কোনো প্রোটিনের কোনো প্রয়োজন নাই। এই প্রোটিন যদি আপনি বাইরে থেকে খাওয়ান, তাহলে ভিতরের প্রোটিন কিন্তু স্থবির হবে, আটকাই থাকবে, হজম হবে না। এটা তখন পচবে, তখন ওইখানে আবার নতুন করে রোগ তৈরি হবে। একটা মজার ইনফরমেশন দিই আপনাদের, এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। মুরগির বাচ্চার সর্বপ্রথম যত রোগ সব কিন্তু থাকে তার সিকামের ওইখানে। এটা 72 ঘন্টা পরে উপরের দিকে যে লিভারে সংক্রমিত করে। মুরগির বাচ্চা যখন আপনার বাড়িতে পৌঁছায়, তার যে সমস্ত রোগ জীবাণু, ব্যাকটেরিয়া বিশেষ করে, এগুলো ক্লোয়েকাতে অবস্থান করে। ক্লোয়েকা মলদ্বারের কাছাকাছি অবস্থান করে, সিকামের অবস্থান করে। এটা 72 ঘন্টা পরে লিভারের দিকে যায়। লিভারে একবার পৌঁছাইতে পারলে সে তার বংশবিস্তার শুরু করে। অতএব এই 72 ঘন্টা আগেই যদি আপনি তার এই ধরনের স্বাস্থ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, এবং পানিতে যদি আপনি তার পানিটাকে যদি অ্যাসিডিফায়ার দিয়ে তার পানির গ্রহণযোগ্য পিএইচ যদি মেনটেন করে দিতে পারেন, তাহলে যে ব্যাকটেরিয়াগুলো ওখানে এসছে বা ওর সঙ্গে ছিল অথবা বাইরে থেকে ঢুকলো, তারা কিন্তু টিকতে পারবে না। কারণ অ্যাসিডিক মিডিয়াতে ব্যাকটেরিয়া টিকতে পারে না। এই জন্য মুরগি বাচ্চা, মুরগি যে পানি খাবে সেই পানির পিএইচ হতে হবে 4.5 থেকে 5.5, 4.5 থেকে 5.5 মাত্রা হতে হবে পিএইচ পানির, মুরগির পানি, খাওয়ার পানি। আমরা করি কি, টিউবওয়েল থেকে পানি এসে খাইয়ে দিচ্ছি, মধ্যে আয়রন আছে, তার ভিতরে কার্বনেট আছে, আরও অন্যান্য ইম্পিউরিটিস আছে। এই আয়রনওয়ালা পানি যার খামারে যত বেশি পুরনো, তার তত বেশি রোগ। তার কারণ হলো তার পানি। পানিকে মুক্ত করেন, মুরগিকে মুক্ত করার দরকার নেই অ্যান্টিবায়োটিক দিয়ে। আর মুরগির কিন্তু ইনফ্লামেশন, অর্থাৎ তার প্রদাহটা খুব দ্রুত হয়। এটা কেন হয়? মানুষের থেকেও যে কোনো ধরনের ইনফ্লামেশন কিন্তু পোলট্রি বা এভিয়ানে বেশি। এর একমাত্র কারণ হলো তার ইয়ার সেল। ওই যে হার্ট, লাংস, তার কাটলেই যে মুরগির
এই যে পাঁজরের নিচে যে একটা পাতলা পর্দা পাওয়া যায়, আমরা অনেক সময় সাবানের গ্যাজা বা সার্ফ এক্সেল দিয়ে জোরে মোটা করে যেরকম একটা বুদবুদ তৈরি করি, বুদবুদটা যেমন পাতলা, ওখানে পাতলা আবরণ থাকে। এই পাতলা আবরণ থাকার কারণে মুরগির শরীরে যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল সংক্রমণ হলে ওইখানে দ্রুত বিস্তার লাভ করে এবং ওটা সংক্রমিত হয় বা আক্রান্ত হয়ে ফুলে যায়। এই জন্য মুরগির কিন্তু ইনফ্লামেশনটা খুব বেশি হয়, শ্বাসনালী রোগ মুরগির খুব বেশি হয়। আমি কিছুক্ষণ আগেই বলেছি যে 17 রকমের রোগ আছে যা মুরগির সরাসরি রেসপিরেটরিকে সংক্রমিত করে। এখন মুরগির খাবার খাওয়ার পরে 6 ঘন্টা আপনি অপেক্ষা করেন, দেখেন যে তার খাবারটা ঠিকমতো হজম হচ্ছে কিনা। যদি দেখেন যে ঠিকমতো হজম হচ্ছে তাহলে আপনার তো কোনো ওষুধের চিন্তার কোনো দরকার নাই। আর এই 6 ঘন্টা পরে যদি দেখেন যে তার খাবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, পায়খানার মধ্যে গেজা গেজা ভাব আছে, বুদবুদ আছে, বা পায়খানার ভিতরে অন্য কোনো রং পরিবর্তন হয়ে গেছে, তখন ধরে নিতে পারেন যে হয়তো কিছু সমস্যা তার আছে। অনেক খামারি যারা খুব বুদ্ধিমান, তারা মুরগির বাচ্চা ঘরে পৌঁছানোর পরই তারা কিন্তু 2-5টা মুরগির বাচ্চা কোনো গবেষণাগারে নিয়ে যে কেটে পরীক্ষা করে দেখে যে বাচ্চা হ্যাচারি থেকে আসার সময় কোনো রোগ সংক্রমিত বা আক্রমণ হয়ে এসছে কিনা, রোগাক্রান্ত হয়ে এসছে কিনা। বিশেষ করে সালমোনেলা যদি এসে থাকে, ইকোলাই যদি এসে থাকে, ডাক্তার পোস্টমর্টম করে এটা বলে দিবে যে এর ভিতরের কুসুমটা কী অবস্থায় আছে, ফুসফুসটা কেমন আছে, তার কিডনিটা কেমন আছে, ডিহাইড্রেশন আছে কিনা। এই জিনিসগুলো তারা দেখে আপনার যখন হাজার হাজার টাকার ওষুধ খাবেন, তখন 5টা বাচ্চা স্যাক্রিফাইস করতে আপনার সমস্যা কোথায়? আপনি জীবন্ত বাচ্চা যেগুলো একটু দুর্বল, সেটা নিয়ে যে 5টা একটা ডাক্তার দেখিয়ে কাটান। দয়া করে অ্যান্টিবায়োটিকের দিকে হাত দিবেন না। এটা হলো আগুন, এই আগুন আপনার জন্য নয়, এটা হলো ডাক্তার যিনি বিজ্ঞ তার জন্য। তিনি সিলেকশন করে দিবেন আসলে কোন অ্যান্টিবায়োটিকটা প্রয়োজন। আপনি আজকে এই কোম্পানির একটা অ্যান্টিবায়োটিক খাওয়াবেন, একবার খাওয়ালেন ব্রড স্পেকট্রাম, একটা খাওয়ালেন ন্যারো স্পেকট্রাম, একটা খাওয়ালেন হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, একবার খাওয়ালেন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, একবার খাওয়ালেন নিউট্রাল ব্যাকটেরিয়া। মানে এর কোনো দিক বিদিক কোনো কিছু সম্পর্কে আপনি চিন্তা ভাবনা না করে খালি অ্যান্টিবায়োটিক উপরে অ্যান্টিবায়োটিক দিতে থাকবেন। ফলাফল হলোটাকে ইমিউনো সাপ্রেশন। অর্থাৎ একদিকে যদি সে হ্যাচারি থেকে যদি ত্রুটি নিয়ে এসে থাকে সেই এক কষ্ট, আর আপনি প্রথম দিনে যে তার নানাবিধ অত্যন্ত শক্তিশালী ব্রড স্পেকট্রাম লং অ্যাক্টিং দীর্ঘ সময় ধরে কার্যকর এই অ্যান্টিবায়োটিক যখন খাওয়াবেন, তখন হবে কি তার ভিতরে তার যে হজম শক্তিকে সহায়তা করে যে তার ল্যাক্টোব্যাসিলাস যে ব্যাকটেরিয়াগুলি আছে, সেই ল্যাক্টোব্যাসিলাসগুলো আপনি একবার ঘরে ঢোকার সাথে সাথে ধ্বংস করে দিলেন। অর্থাৎ জামাই বিয়ে করতে আসলো, প্রথমে আপনি তাকে রিভলভার দিয়ে তার বুকের মধ্যে গুলি করলেন। কেমনি আপনার মেয়েরই বিয়ে দিবেন তার সাথে? আপনি তো তার মেরেই ফেললেন। মুরগির বাচ্চা আপনি ঘরে নিয়ে এসে আপনি তাকে অ্যান্টিবায়োটিক দিলেন, মানে তাকে গুলি করলেন, মেরে ফেললেন। এখন তো আপনি তার ওষুধ দিবেন, কোনো লাভ নেই। আপনি তাকে অবশ্যই ওই মিক্সার খাওয়াবেন, শরবত খাওয়াবেন, এবং শরবত আপনি 3 দিন খাওয়াবেন, কন্টিনিউয়াসলি 3 দিন খাওয়াবেন, দেখবেন। তারপরে আপনি 6 ঘন্টা পরে খাবার দিবেন, খাবার খাচ্ছে কিনা, খাবার হজম হচ্ছে কিনা, ব্যাস, কোনো সমস্যা নেই। আর যদি হজমের কোনো সমস্যায়, যদি খাবার, মুরগির একটা রোগ আছে ডিসব্যাকটেরিয়াসিস, এটা একটা সমস্যা, এটা কোনো রোগ না, এটা একটা অবস্থা বলা হয়। অর্থাৎ মুরগির পরিপাক তন্ত্রের মধ্যে যখন কোনো রকমের স্বাভাবিক অবস্থার যখন বিপর্যয় ঘটে, তখন সেটাকে তারা হজম হয় না, সেখানে গ্যাস হয়, বুদবুদ হয়, ফুলে যায়, তখন এটাকে বলা হয় ডিসব্যাকটেরিয়াসিস। অর্থাৎ একটা অস্বাভাবিক অবস্থা তৈরি হয়ে যায় নাড়ির মধ্যে। এটা কেন হলো সেটা আগে বুঝবার চেষ্টা করবেন, মুরগি কেটে পরীক্ষা নিরীক্ষা করে। যদি আপনি জীবনের প্রথম সপ্তাহে 8 দিন পর্যন্ত মুরগির বাচ্চাকে যদি কৌশলে কোনো রকমের মৃত্যু ছাড়াই যদি এগিয়ে নিতে পারেন, ইনশাল্লাহ আশা করা যায় 8 দিন পরে এই মুরগির বাচ্চা সুস্থ অবস্থায় গড়ে উঠবে। এই প্রথম 8 দিন খুব গুরুত্বপূর্ণ, এবং এই 8 দিনের মধ্যে আপনি চেষ্টা করবেন কোনো ধরনের অ্যান্টিবায়োটিক না দিয়ে আপনি প্রথম 3 দিন এই ওষুধগুলো খাওয়ান, তৃতীয় দিনের জায়গায় চতুর্থ দিন দিয়ে আপনি প্রোবায়োটিক খাওয়ান। সারা বিশ্বে এখন প্রোবায়োটিকের ব্যবহার। আপনি প্রোবায়োটিক দিলে কি হবে? এই যে ব্যাকটেরিয়া হজম শক্তিকে যে তারা চালিয়ে নেয়, এই ব্যাকটেরিয়াগুলো প্রোবায়োটিক হিসেবে যখন আপনি মুরগির বাচ্চাকে খাওয়াবেন, সে শক্তিশালী হবে। এখন ধরেন আমি একা মহিলা মানুষ, আমি রাস্তা দিয়ে যাইতেছি, রাত 12টা বাজে, কিন্তু আমার কাছে হলো একটা শক্তিশালী রিভলভার আছে, কিন্তু আমি মহিলা, আমি এখন না আনাড়ি, আমি যাইতেছি। একজন স্বাভাবিকভাবে একটা মহিলা গেলে কিন্তু ভয়তে সে হাঁটতেই পারবে না। আর যদি তার হাতে সে শক্তিশালী একটা রিভলভার থাকে এবং সে যদি সেটা চালানোর জন্য দক্ষ হয়, সে চিন্তা করবে আর যাই হোক কোনো শত্রু আসে, প্রথমে তো আমার হাতে আমার সেফগার্ড আছে। এখন মুরগির বাচ্চা যদি তার শরীরে যদি রোগ প্রতিরোধক ক্ষমতা যদি টপ টু
টপ পজিশনে থাকে, অর্থাৎ যদি তার হজম শক্তি যদি ঠিক থাকে, তার শরীরে যদি কোনো রকমের রোগ ব্যাধির লক্ষণ না থাকে, তাহলে আপনি সেটা অটোমেটিক্যালি 7 দিন পার হয়ে যাবে। কোনো পায়খানা তার মলদারে লাগছে কিনা, পাতলা পায়খানা করছে কিনা, চুনা পায়খানা করতেছে কিনা, তার মলদার ভিজে যাচ্ছে কিনা, সে যা খাইতেছে তার থলির মধ্যে হাত দিয়ে দেখেন সে ঠিকমতো খাচ্ছে কিনা। আপনি 10টা-20টা বাচ্চার থলিতে হাত দেন এবং তার ব্লুডারের টেম্পারেচার যেভাবে যে সপ্তাহে যতটুকু থাকার কথা সেটা আছে কিনা সেটা পরীক্ষা করেন। যতটুকু পানি ওর খাওয়ার কথা ওই দিন 5 মিলি 10 মিলি সেটা খাচ্ছে কিনা, পানিটা মেপে দেবেন, পানির পাত্রটা পরিষ্কার হয়েছে কিনা সেগুলো খেয়াল করবেন। দয়া করে ওষুধের দিকে হাত বাড়াবেন না। আর একবার ওষুধের দিকে আপনার হাত যদি যায়, আপনার হাতই পুড়ে যাবে। এই মুরগির বাচ্চা যখন 2 সপ্তাহ 3 সপ্তাহ 5 সপ্তাহ বয়স হবে, তখন দেখবেন একটার পরে একটা ওষুধ, ককসিডিয়াসিস হচ্ছে, রানীক্ষেত হচ্ছে, গাম্বুরো হচ্ছে, ম্যারেক্স হচ্ছে, কিছুদিন পরে দেখবেন লিম্ফয়েড লিকোসিস হচ্ছে, ফাউল কলেরা হচ্ছে। সবথেকে দুঃখজনক হলো যে মুরগির কতগুলো রোগ আছে যেগুলো আমরা ডাক্তাররাও হিমশিম খাই ডায়াগনোসিস করতে। বিশেষ করে আপনার পার অ্যাকিউট কলেরা, তারপরে আপনার শক্তিশালী এনডি এবং আপনার বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, এই 3টা রোগ এইটা যখন দেখা দেয় কোনো মুরগিতে, তখন ফাউল কলেরা এবং ভিরুলেন্ট নিউক্যাসল ডিজিজ বা রানীক্ষেত, আর আপনার ওই H5N1 হোক বা H9 হোক, এই যে আপনার বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যেটা বলে, এগুলো হলে এর 3টা রোগের লক্ষণ প্রায় কাছাকাছি। তখন আপনি একটা হলো ব্যাকটেরিয়া আর 2টা হলো ভাইরাস। ভাইরাসে তো কোনো ওষুধ নাই, তাহলে আপনি কি চিকিৎসা দিবেন? নিশ্চয়ই সিমটোমেটিক চিকিৎসা দিবেন। তো প্রথমে যদি আপনি দামি দামি অ্যান্টিবায়োটিক দেন, তাহলে দামি দামি মুরগিগুলো দামি দামিভাবে মরে যাবে, আপনি একে রক্ষা করতে পারবেন না। সবসময় চেষ্টা করতে হবে অসুস্থ প্রাণীকে তার শরীরের পুষ্টি বাড়িয়ে দিয়ে তার শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে হবে। সেজন্য আপনার হাতে আছে কি, আপনার হাতে কয়েকটা জিনিস আছে। প্রথমে আছে হলো যে তাকে আপনি স্টিমুলেন্ট ড্রাগ দেন, যেমন লাইসোভিট দেন, পর্যাপ্ত পরিমাণে লাইসোভিট পানির সঙ্গে খাওয়াতে থাকেন। ভিটামিন সি দেন, আপনি তাকে জিঙ্ক দেন। আর যেহেতু মুরগি দুর্বল হয়ে যাচ্ছে, আপনি তাকে ওই রেনালাইট খাওয়ান, এইটা মিক্সার করে খাওয়াতে থাকেন। দয়া করে অ্যান্টিবায়োটিকের দিকে যাবেন না, অ্যান্টিবায়োটিক অনেক পরের কথা। এখন পোলট্রি স্টার সল দেন, পোলট্রি স্টার সল যখন দেবেন, এটা প্রোবায়োটিক, এটা 1000 মুরগির জন্য 20 গ্রাম লাগে, আপনি 30 গ্রাম দেন, পরপর 5 থেকে 7 দিন দেন। তবে অ্যান্টিবায়োটিক দিবেন না। অ্যান্টিবায়োটিক দিবেন কখন? যখন ডাক্তার আপনাকে পরামর্শ দিবেন। তার আগে দয়া করে আপনি আপনার মুরগির থেকে মুরগির অ্যান্টিবায়োটিকটা আমাদের কাছে ছেড়ে দেন। আমরা শিখেছি অ্যান্টিবায়োটিক কোথায় দিতে হবে না হবে। আপনারা শিখেছেন মুরগি পালন, আপনি দক্ষ। আপনার এই দক্ষতা, আপনার হাত শক্তিশালী হবে যখন আপনার মুরগি না মরবে। আর আপনার দক্ষতা তখনই বিপর্যয় ডেকে আনবে যদি আপনার মুরগি মারা যায়। তাহলে মুরগি মরতে দেওয়া যাবে না, কিছু তো মরতে হবেই। 1 সপ্তাহে 1000 মুরগিতে একটা মুরগি মরবে, এটা হলো থাম রুল। প্রতি সপ্তাহে প্রতি 1000-এ একটা মুরগি মরবে, এটা হলো স্বাভাবিক। এখন যদি প্রতি সপ্তাহে যদি 1000-এ 10টা মরে বা 5টা মরে, তাহলে এটা অস্বাভাবিক। অতএব আপনি সবসময় চেষ্টা করবেন কিভাবে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখা যায়। আপনারা আমার কথা যদি ব্যথা পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, তার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু আমি যাই বললাম, যতটুকুই বললাম, আমার অভিজ্ঞতার আলোকেই বললাম। যেহেতু বিভিন্ন খামারে আমরা পরামর্শ দিয়েছি, কনসালটেন্সি দিয়েছি, এখনও দিই, কয়েকটি সরকারি খামারেও চাকরিও করেছি, আবার বিভিন্ন বেসরকারি খামারেও কনসালটেন্সি করেছি। কিছু অভিজ্ঞতা আমাদের ভেতরে আমরা সঞ্চয় করেছি, সেটা শেয়ার করলাম মাত্র। হতে পারে কারো না কারোর উপকারে লাগবে, কেউ হয়তো আবার এটাকে তুলি মেরে উড়িয়েও দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। আমার জ্ঞান সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে না, কিন্তু যে কথাগুলি বললাম একটু মাথায় রাখার চেষ্টা করবেন। সুস্থ বাচ্চা সুস্থ মুরগি, অসুস্থ বাচ্চা অসুস্থ মুরগি। আর কি অসুস্থ হয়ে আসলো এটা আমি যেহেতু জানেন না, অতএব আপনি প্রথমেই অ্যান্টিবায়োটিক শুরু না করে আপনি ওই তার স্বাস্থ্য প্রণোদনা বাড়াবার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো সেটা করেন। ভালো পানি দেন। এই পানিটা আপনি প্রথম দিন তো আমরা 10,000 মুরগির মিনারেল ওয়াটার খাওয়ান 7 দিন, কয় টাকার মিনারেল ওয়াটার যাবে? আপনি তো প্রথমেই তো প্রায় 1000 টাকার অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন। আপনি মিনারেল ওয়াটারের সাথে এই আপনি রেনালাইট, রেনাসি, ওজিং, লাইসোভিট এইগুলি মিশিয়ে খাওয়ান, দেখবেন ইনশাল্লাহ মুরগি সুস্থ থাকবে। এটা 3 দিন খাওয়ানোর পরে আপনি পরবর্তী 5 দিন আপনি পোলট্রি স্টার সল সুন্দর করে খাওয়ান, 1 বেলার পানিতে, 8 ঘন্টার পানিতে, দেখবেন ইনশাল্লাহ মুরগি ভালো থাকবে। আর মুরগি যদি একবার সুস্থভাবে গড়ে ওঠে, এই সময়ে যে ভ্যাকসিনগুলি দেওয়ার কথা, আপনি নিয়ম মাফিক ভ্যাকসিন দেবেন।
ভ্যাকসিন দেওয়ার পরে তার শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে উঠবে। আমরা কিন্তু প্রায় প্রায় একটা ভুল করি, মুরগি রানীক্ষেতে আক্রান্ত হলো না এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হলে আমি জানি না, আমি করলাম কি ডবল ডোজে রানীক্ষেতের ভ্যাকসিন লাইভ খাওয়াই দিলাম। এখন হয়েছে ঘোড়া রোগে গরু মরার মতো অবস্থা, হয়েছে কি আর দিলাম কি, হয়তো হয়েছে আমিও জানি না, যেহেতু বললাম কলেরা, রানীক্ষেত এবং এভিয়ান ইনফ্লুয়েঞ্জার লক্ষণ সব একই রকম। এখন আপনি কোনটার জন্য ভ্যাকসিন দিলেন? রানীক্ষেতের ভ্যাকসিন দিলেন না এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দিলেন? আবার দিলেন ডবল ডোজে লাইভ ভ্যাকসিনের রানীক্ষেতের, হয়েছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, মুরগি বাঁচবে? বাঁচবে না। বরং আপনি ওই সময় ভিটামিন সি খাওয়ান, লাইসোবিট খাওয়ান, রেনালাইট খাওয়ান, জিঙ্ক খাওয়ান, এবং মাঝে মাঝে যখন আপনি পোলট্রি স্টার সল খাওয়াবেন 1000 মুরগির জন্য আপনি 20 গ্রাম দেন, 25 গ্রাম দেন, 30 গ্রাম দেন, একবেলার পানিতে দেন, আয়রন মুক্ত পানিতে দেন। ইনশাল্লাহ সবসময় মনে রাখবেন খামারের পানি আয়রন মুক্ত হতে হবে। আর পানি থেকে কিভাবে আয়রন মুক্ত করতে হয় এই বিষয়ে আমি ইতিপূর্বেই একটা ভিডিও আপলোড দিয়েছি, আপনারা দয়া করে দেখে নেবেন। সবার মঙ্গল এবং সুন্দর ভবিষ্যৎ, সুস্বাস্থ্য কামনা করি। এই বিপর্যয়ের মধ্যে আপনারা মুরগি নিয়ে আসলে খুব কষ্টে আছেন, তারপরে যদি হাজার হাজার টাকার ওষুধ খরচ করেও যদি মুরগির মরা বন্ধ না হয়, তাহলে আপনি কার কাছে কোথায় যেয়ে আপনি হাত পাতবেন? আল্লাহ তো সবার সঙ্গেই আছে, আপনার সাথেও আছে, আমার সাথেও আছে। আল্লাহ সবার জন্য, আল্লাহ তো অবশ্যই দেখবেন, কিন্তু আপনাকে সঠিক সিদ্ধান্ত নিজের মতো করে নিতে হবে। ধন্যবাদ। আমি ডাক্তার মোহাম্মদুল আমিন, কনসালটেন্ট, রেনাটা অ্যানিম্যাল হেলথ ডিভিশন, রেনাটা লিমিটেড, ঢাকা। অবসরপ্রাপ্ত বিভাগীয় উপপরিচালক, প্রাণী সম্পদ অধিদপ্তর। আপনাদের সেবায় নিয়োজিত আছি সর্বক্ষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।